দর্শক, সকালের শুরুতেই আসলে দেশের যে প্রধান জাতীয় দৈনিকগুলো রয়েছে তারা কি কি শিরোনাম করছে সেই ব্যাপারগুলোই আমরা একটু আলোচনা করার চেষ্টা করছি। বরাবরের মতো সেই পর্বের শুরুতে একটু প্রথম আলোতে যেতে চাই। গুড মর্নিং বাংলাদেশের শুরুতে আমরা যেমনটি বলছিলাম যে মধ্যপ্রাচ্যে বর্তমান যে সংকট রয়েছে সেই ব্যাপারে আসলে যুদ্ধের গতি প্রকৃতি, এটি সামনের দিকে কোন অবস্থানে যাচ্ছে, বৈশ্বিক কি পরিবর্তন আসছে, এই বিষয়টা বেশ গুরুত্বপূর্ণ। তো এখানে শুরুতে একটি খবরে একটু আলোকপাত করতে চাই, যেখানে আল জাজিরা কাতার ভিত্তিক যে টেলিভিশন চ্যানেলটি রয়েছে তারা একটি এক্সপ্লেইনার করেছে, সেটি প্রথম আলো বঙ্গানুবাদ করে দিয়েছে এবং এক্সপ্লেইনারে কী কী রয়েছে সেই ব্যাপারটা নিয়ে একটু কথা বলি। এখানে বলা হচ্ছে যে ইরান নিয়ে ট্রাম্পের হিসাবে কি ভুল হলো। মূলত যদি এই খবরটার গভীরে যেতে চাই, সেখানে আসলে বলা হয়েছে যে আপনাদেরকে একটু শুরুতে 9/11-এর কথাটা স্মরণ করিয়ে দিতে চাই, যখন টুইন টাওয়ারে হামলা হয়েছিল। তারপরে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ওয়ার অন টেরর নামে একটি বৈশ্বিক যুদ্ধ কর্মসূচি গ্রহণ করেছিলেন, যেখানে বলা হচ্ছিল যে তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এই কথা বলার পরে আসলে 2003 সালে যখন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বহুজাতিক বাহিনীর অভিযানে প্রায় 2 দশকের বেশি সময় পর ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। আপনারা সকলেই জেনে থাকবেন যে ইরাকে সাদ্দাম হোসেন সরকারের পতন ঘটানোর পরে বর্তমানে আসলে তারা কোন অবস্থানে রয়েছে, এই যুদ্ধের কি ফলাফল সেটা বিশ্ববাসী দেখতেই পেয়েছে। সেই পরিকল্পনাটা নিয়ে আরও একবার আসলে দেখা গেছে যে ইরানের যে সরকার রয়েছে, বর্তমানে যে ইসলামিক শাসনতন্ত্র রয়েছে, ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরানি জনগণ নাকি এই শাসন ব্যবস্থা আসলে পছন্দ করছেন না, তারা এই আয়াতুল্লাহ তারপরে ইসলামী শাসনের পতন চান। সেই কথা বলে তারপরে মার্কিন নিরাপত্তার কথা ভেবে এবং ইসরায়েল বলছে যে তারা তাদের আঞ্চলিক নিরাপত্তা রক্ষা করার জন্য এই হামলাটি চালিয়েছে। তো ইরান নিয়ে আসলে ট্রাম্প যে বিষয়টা হচ্ছে যে তার যে হিসাব নিকাশ, সেই হিসাব নিকাশে আসলে কি ভুল হলো, নাকি আসলেই ট্রাম্প এই যে যুদ্ধটা এতদিন এগিয়ে নিয়ে যাচ্ছেন, বৈশ্বিক যে পরিস্থিতি বলেন বা সামরিক যে বাজেট বলেন, সব দিক থেকে আদৌ কি যুক্তরাষ্ট্র যে পরিকল্পনা করেছে সেটি সফল হয়েছে কিনা, এই ব্যাপারে আসলে একটি এক্সপ্লেইনার দেওয়া হয়েছে এবং বেশ গুরুত্বপূর্ণ কিন্তু কিছু তথ্য এখানে বলা হয়েছে। আরও একটি বিষয় বলা হয়েছে যে আয়াতুল্লাহ খামেনি হয়তো যদি নিহত হন, তারপরে এই শাসন ব্যবস্থা পরিবর্তন যতটা সহজ হবে বলে আমেরিকা ভেবেছিল, ততটা সহজ যে হচ্ছে না বা ইরানের প্রতিরোধ দেখে সেই ব্যাপারটা কিন্তু এখনই আঁচ করা যাচ্ছে। তার ছেলে যে মুজতাবা খামেনিকে, তিনি যদি নিহত হন বা স্বাভাবিকভাবেও মৃত্যুবরণ করেন, তাহলে যে পরবর্তী শাসন ব্যবস্থায় কে থাকছেন বা কে নীতি নির্ধারণীতে অবস্থানে থাকবেন, সেই ব্যাপারটাও কিন্তু আয়াতুল্লাহ খামেনি মৃত্যুর আগে নির্ধারণ করে গিয়েছিলেন। আরেকটি বিষয় বলা হচ্ছে যে বেশ কিছু হামলা নিয়েও কিন্তু একটি মতৈক্য দেখা গেছে, কারণ যে সকল হামলাতে স্কুলে বা হাসপাতালে যে হামলাগুলো চালানো হয়েছে সেই ব্যাপারে আসলে কার্যত কোনো ব্যাখ্যাই কাজে আসে না। এখানে যদি ইসরায়েল আগের যে ব্যাখ্যায় বলতো যে হিউম্যান শিল্ড হিসেবে বিভিন্ন গেরিলা বাহিনী সেখানে আশ্রয় নিয়ে থাকে, সেই ব্যাপারে তারা হামলা চালিয়েছে, কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের শিরোনামে বা তাদের এক্সপ্লেইনারে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিষয়টি একেবারেই অনৈতিক এবং কোনো দিক থেকে এই হামলাকে আসলে বিশ্লেষণ করা যায় না। তো এখানে আসলে যুক্তরাষ্ট্র নিয়ে আরও বেশ কিছু শিরোনাম করা হয়েছে যে ইরান যুদ্ধে এখনও পর্যন্ত 150 মার্কিন সেনা আহত হয়েছেন। তার পাশাপাশি ইরান যুদ্ধ থেকে ট্রাম্পকে দ্রুত সরে আসার পরামর্শ দিচ্ছেন তার উপদেষ্টারা। একটা দেশের যুদ্ধ বাজেটে আসলে অনেক সাধারণ আমেরিকান বলছেন যে তাদের ট্যাক্সের টাকায় আসলে ইসরায়েলকে নিরাপত্তা দেয়া বা মধ্যপ্রাচ্যে যুদ্ধ করাটা সরকারের কাজ নয়। বেশ নেতিবাচক প্রতিক্রিয়া কিন্তু দেখা গেছে। তার পাশাপাশি 150 জন আমেরিকান সৈন্যও কিন্তু এই যুদ্ধে আহত হয়ে গেছেন এবং অনেকেই কিন্তু বলছেনও যে তারা এই যুদ্ধের পক্ষপাতী নন বা তাদেরকে জোর করে যে এই যুদ্ধ করতে পাঠানো হচ্ছে অনেকেরই সম্মতি নেই। তো আসলে সামনের দিনগুলোতে এটা দিন যত বাড়বে সেই ব্যাপারের কি প্রভাব পড়ে সেটাই দেখার বিষয়। তো বাংলাদেশের দিকে খবরে কি কি বলা হচ্ছে সেটি একটু যদি দেখাতে চাই, যে এখানে বাংলাদেশে একটি ফিচার করা হয়েছে একটি জায়গাকে, যেখানে 6000 রোজাদার একসাথে ইফতার করেন, সেই ব্যাপারে একটি খবর দেখছি। তারপরে আবার দেখতে পাচ্ছি যে যেহেতু ঈদ উল ফিতর আসন্ন, এখানে বলা হচ্ছে যে সাকিবের প্রিন্স দিয়ে আবারও খুলছে বগুড়ার মধুবন। বগুড়াতে একটি সিনেমা হল, দেখা যায় যে বাংলাদেশের সিনেমা হলের পরিস্থিতির যে বিষয়টা, সামনে ঈদ উল ফিতর আসছে, উৎসবের একটি সময়,
তো এই উৎসবের সময়টাতে দেখা যাচ্ছে যে সিনেমা হলগুলো কিন্তু আবার কিছু পুরনো সিনেমা হল যেগুলো নতুন ছবি আসার কারণে নতুন করে খোলা হয়, তো সেই ব্যাপারে একটি কথা বলা হচ্ছে। তারপরে আরেকটি বিষয় হচ্ছে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি খবর, সেটি জানানো হয়েছে যে মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসীদের জন্য নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। তারপর আবার আরেকটি বিষয় দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি খবর করা হয়েছে। ব্যবসায়ীর বাসায় বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদের 3 সহযোগী আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার। আমরা কিন্তু বেশ কিছুদিন ধরে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি দেখতে পাচ্ছি সেখানে অনাকাঙ্ক্ষিত বেশ কিছু ঘটনা ঘটেছে, সেটিরই আরেকটি প্রতিবেদন এখানে আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি ফ্যামিলি কার্ডের যে ব্যাপারটা বেশ একটা পজিটিভ নিউজ বাংলাদেশের নাগরিকদের জন্য, যে অনেকে হয়তো ভাবছিলেন 6 মাস থেকে 1 বছরের মতো এই ফ্যামিলি কার্ড প্রক্রিয়া এটি শুরু করতে সময় লাগতে পারে, কিন্তু গতকালকে কিন্তু আমরা দেখলাম যে এই ফ্যামিলি কার্ড বিতরণের যে বিষয়টি সেই আনুষ্ঠানিকভাবে কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে। তো যারা হচ্ছে যে কিছুটা অসচ্ছল এবং অর্থনৈতিকভাবে চ্যালেঞ্জড রয়েছেন, এই বিষয়টি আসলে তাদের জন্য বেশ সুবিধারই হবে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি, যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র। ডেইলি স্টার যে সংবাদটি করেছে, এই যে তেলের ডিপোতে হামলা করার কারণে প্রকৃতিগত যে সকল সমস্যাগুলো সৃষ্টি হয়েছে সেই ব্যাপারটা সাফারার কিন্তু বিশ্ববাসী থেকে শুরু করে শিশু, নারী সকলের হতে হবে। তো এই জায়গায় আসলে আন্তর্জাতিক যে সকল পরিবেশবাদী সংগঠন ছিল তারা আসলে এই হামলা নিয়ে কি প্রতিক্রিয়া বা বিবৃতি জানিয়েছে সেই ব্যাপারটি আসলে দেখার বিষয়। পরবর্তীতে আমরা যদি একটু আমার দেশে চলে যেতে চাই, সেখানেও ইরানের প্রতিরোধে দিশেহারা ট্রাম্প, সেই ব্যাপারটি বলা হয়েছে এবং তাদের যিনি সম্পাদক রয়েছেন মুসলিম উম্মা কথাটাই এখন বায়বীয় তামাশা। মাহমুদুর রহমান একটি কলাম লিখেছেন, যদিও মুসলিম বিশ্বের যে ঐক্যর কথা বলা হচ্ছে, তো এখানে এই মুসলিম উম্মা কথাটা একটা বায়বীয় তামাশা, এ নিয়ে তিনি একটি ফিচার লিখেছেন, মন্তব্য করেছেন, সেই ব্যাপারটি প্রাধান্য পেয়েছে। একটু সমকালে যদি যেতে চাই, দেখতেই পাচ্ছেন যে মধ্যপ্রাচ্য ইস্যুটাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। এখানে দেখুন ট্রাম্পের ব্যাপারে একটি শিরোনাম করা হয়েছে যে ইরান যুদ্ধ শুরু করে শেষ নিয়ে লেজে গোবরে অসহায় অবস্থায় ট্রাম্প রয়েছেন। বোঝাই যাচ্ছে কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে পরিকল্পনা নিয়ে এগিয়েছিলেন, ভেনেজুয়েলার মতো ইরান আসলে এত সহজভাবে ক্যাপচার করা যে হয়নি, সেই ব্যাপারটা কিন্তু বিভিন্ন গণমাধ্যমের খবরেই আমরা দেখতে পাচ্ছি। গতকালকে আবারও এই যে সংঘাতের বিষয়টি, দেশের ভিতরে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খবর, শিল্পপতির বাড়িতে গুলিবর্ষণ, সাজ্জাদ বাহিনীর 3 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, সেই ব্যাপারটি বলা হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাচ্ছি যে আজ সরকারি দলের সংসদীয় সভা ঠিক হবে, যে জাতীয় সংসদে কে স্পিকার হচ্ছেন। তার পাশাপাশি এবার আমরা একটু যুগান্তরে যদি দেখতে চাই, যুগান্তরে আসলে বাস চলাচল, তারপরে রেশনিং, এই ব্যাপারেই সংবাদ করা হয়েছে। তার পাশাপাশি কালের কণ্ঠতে আমরা দেখতে পাচ্ছি যে একটি ফিচার করা হয়েছে যে বিমানে 4 ভুয়া পাইলট, এই বিষয়ে। তারপরে ফ্যামিলি কার্ডের যে বিষয়টি, একটি তথ্য একটু আলাদা করে জানিয়ে দিতে চাই যে 37,567 নারীর অ্যাকাউন্টে কিন্তু 2500 টাকা করে জমা হয়েছে। তাহলে এখানে বলা হচ্ছে যে প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র অবস্থান পরিবর্তন হবে না, এই বিষয়ে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা এই ফিচার নিউজটিও দেখতে পাচ্ছিলাম। তো এখানে আরেকটি বিষয় হচ্ছে যে সব পক্ষই অনড়, বাড়ছে প্রাণহানি। মধ্যপ্রাচ্যের যে অবস্থাটা, একটি কমন বিষয় কিন্তু দেখা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যের ঘটনায় কোনো পক্ষই কিন্তু দেখা যাচ্ছে যে কারো অবস্থান থেকে পরিবর্তনে আসছেন না। তো বলা যাচ্ছে যে বৈশ্বিকভাবে যুদ্ধের প্রভাব যেভাবে বেড়েই চলছে, পরবর্তীতে আসলে কি হয় সেটাই দেখার বিষয়। আপাতত আসলে এই মধ্যপ্রাচ্যের সংঘাত, সকল মানুষ আসলে আশা করছেন যে সংঘাত যেন দ্রুত সমাধান হয়। তার পাশাপাশি বিশ্ববাজারে যে নেতিবাচক প্রভাব পড়েছে সেই প্রভাব থেকেও বিশ্ববাসী মুক্তি চায়, আর বিশেষ করে বাংলাদেশের নাগরিকরা তো অবশ্যই চায়। কারণ আসলে তেল গ্যাসের বর্তমানে যে পরিস্থিতি দেখা যাচ্ছে, তারপরে পেট্রোল পাম্পের সামনে যে লাইন, এর প্রভাব যে আমাদের দেশেও পড়ে গেছে, তার পাশাপাশি উন্নয়নশীল দেশের মধ্যেও পড়বে, এই ব্যাপারটা কিন্তু দৃশ্যমান। তো মোটামুটি এইগুলোই ছিল আজকের যে প্রধান সংবাদপত্র বাংলাদেশের, তাদের করা শিরোনামগুলো, আমরা এগুলোই আলোচনা করার চেষ্টা করেছি।